প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলবো আজকে নতুন একটি আলোচনার বিষয়, কিন্তু আসলে নতুন না বললেও চলে, কারণ 1 বছর হয়ে গেছে। কথা বলবো আমরা করোনা কাল ও টিকে থাকার লড়াই নিয়ে। বাংলাদেশের সামনে আসলে অনেক বড় একটি লড়াই শুরু হয়ে গেছে এবং প্রতিটি বিশ্বই কম বেশি কিন্তু এই লড়াইয়ের সাথে আছে। ইতিহাসের এই বড় দুঃসময়ে আসলে আছে মানব জাতি। সব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব। এরই মধ্যে আমাদের সাথে চলে এসেছেন ডক্টর সাইমা হক বিদিশা, উনি একজন অর্থনীতিবিদ। সাথে আছেন স্বর্ণলতা রায়, উনি সভাপতি সিলেট ওমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এবং নাবিলা নওরিন, উনি আছেন নারী উদ্যোক্তা রাজশাহী থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে থাকার জন্য। কথা বলবো আসলে করোনাকালে কি পরিস্থিতি আছে এবং কোন দিকগুলোতে আসলে অর্থনীতিতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সাইমা হক বিদিশা, আপনার সাথে শুরু করতে চাচ্ছিলাম আমরা আলোচনা। একটু জানাবেন যে করোনাকালে বাংলাদেশের অর্থনীতি আসলে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি, কোন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা গত 1 বছরে বিভিন্ন যে তথ্য আমরা নিয়েছি এবং বিভিন্ন ধরনের জরিপও আমরা করেছি, এবং সেগুলো থেকে কয়েকটা জিনিস বোঝা গেছে যে স্বাভাবিকভাবেই যারা অনানুষ্ঠানিক খাতে রয়েছে, এবং অনানুষ্ঠানিক খাতেই আমাদের বেশিরভাগ মানুষ কাজ করছে, 85% মানুষ, এবং সেখানে নারীদের মধ্যে একটা বড় অংশই আসলে অনানুষ্ঠানিক খাতে রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। এটা একটা বিষয় অবশ্যই আমরা দেখেছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে যেহেতু আমরা নারী উদ্যোক্তাদের নিয়েও আজকে কথা বলবো, সে কারণে আমি একটু বলতে চাচ্ছি যে দেখা গেছে যে বিভিন্ন খাতে, যেহেতু অনানুষ্ঠানিক খাতে নারীরা বেশি রয়েছে, সুতরাং নারীরা অপেক্ষাকৃতভাবে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন। এবং আমরা সানেমে একটা ছোট জরিপও করেছি, এবং যেখানে আমরা দেখেছি যে যেখানে পুরুষ উদ্যোক্তারা কাজ হারিয়েছে 7% মতো, সেখানে নারীরা বলেছে যে তারা কাজ হারিয়েছে 16% মতো। সুতরাং নারীদের কাজ হারানোর বিষয়টি আমরা আরেকটু উদ্বেগজনক দেখতে পাচ্ছি। এছাড়া কয়েকটি খাত রয়েছে যে খাতগুলোতে আমরা যেটা দেখেছি যে সেগুলোর মধ্যে হোলসেল এন্ড রিটেল ট্রেডে যারা কাজ করছেন, বিভিন্ন ধরনের দিনমজুর যারা রয়েছেন, বিভিন্ন খাতের মধ্যে এমনকি কৃষি খাতেও কিন্তু সাপ্লাই চেইনটা ব্যাহত হওয়ার কারণে কৃষি খাতেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই আয় কমেছে বলে রিপোর্ট করেছেন। আমি আসলে জরিপের ফলাফলগুলোর ভিত্তিতে বলছি। হোটেল এন্ড রেস্টুরেন্ট যে খাতটা রয়েছে সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ধরনের খাতগুলো যে ক্ষতিগ্রস্ত, আমরা কিন্তু আবার যেটা আসার কথা সেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু কিছু খাত কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিল, এবং আমরা কিন্তু সেই চিত্রটাও আমরা দেখেছিলাম, এবং সেটা একটা আশার বিষয় হিসেবে আমরা চিন্তা করতে পারি। তবে এখন যেটা শঙ্কার বিষয় যে এখন আবার করোনার যে দ্বিতীয় ঢেউ আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থাকে আমরা কিভাবে মোকাবেলা করবো, এই অবস্থার জন্য আমাদের আসলে নতুন ভাবে পরিকল্পনা, স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে পরিকল্পনার দরকার রয়েছে। স্বর্ণলতা রায়, আপনার কাছে আসতে চাচ্ছি। একটু জানাবেন যে আসলে আপনার কি মনে হয় যে মানসিক বা অর্থনৈতিকভাবে মহিলা উদ্যোক্তাদের উপরে এই করোনার জন্য কি ধরনের প্রভাব পড়েছে? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে করোনার প্রভাব নারী উদ্যোক্তাদের উপর কিভাবে পড়েছে, আমি সবসময় বলি যে নারী উদ্যোক্তারা একটা চলন্ত ট্রেনে ছিলেন, হঠাৎ করোনাটা একটা ঝাঁকি দিয়ে যেন বন্ধ করে দিয়েছে, কোথায় যেন আটকে গেল। তো তারপর আবার যেন ধীরগতিতে চলছিল, আবার সেটা স্লোর দিকে চলে যাচ্ছে। তো ক্ষতিগ্রস্ত, আমি আমার পূর্ববর্তী যে উদ্যোক্তারা কথা বলেছেন তাদের সাথে একমত হচ্ছি যে সিলেটের উদ্যোক্তারা, সিলেটের বেসিক্যালি বেশিরভাগ উদ্যোক্তাই কিন্তু নারী উদ্যোক্তারা বৃহৎ কোনো শিল্প বা মাঝারি শিল্পের সাথেও জড়িত না, ক্ষুদ্র কুটির এই ধরনের ব্যবসায়ী সংখ্যাই বেশি, উদ্যোক্তার সংখ্যা বেশি। এবং এই সকল উদ্যোক্তাদের মধ্যে যেমন বিউটি পার্লার, টেইলারিং সেক্টর, তারপর কিছু আছেন আপনার ক্যাটারিং বিজনেস করছেন, ইভেন্টের বিজনেস করছেন, তাদের সংখ্যাটা এতটাই বেশি, এবং শতকরা 100 জনের মধ্যে 80 ভাগ কিন্তু এই ব্যবসাগুলোর সাথেই জড়িত, যা আমাদেরকে আমাদের এই করোনাকালীন সময় নারী উদ্যোক্তাদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অর্থনৈতিক এবং মানসিক দুটো জায়গা থেকেই। অর্থনৈতিকভাবে তাদের আমি বলবো যে এই করোনার সময় যারাই আউটলেট বেসড বিজনেস করতেন, যারা মিনি গার্মেন্টস এর মতো কাজ করতেন, তাদের ক্ষতিগ্রস্তের সংখ্যাটা অনেক বেশি।
এবং এদেরকে যাও বা আমরা পেছনের অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়েছিল আস্তে আস্তে উঠে আসা। আর আপনারা জানেন যে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে প্রবাসীদের আসার উপর অনেকটা ইকোনমিক্যাল অবস্থা একটা নির্ভর ইম্প্যাক্ট করে। সো পড়ে, জি। ইম্প্যাক্ট পড়ে। সো যেহেতু প্রবাসীরাও কিন্তু আসতে পারছেন না, তাহলে অর্ডার গুলো কি করে হবে? সেই অর্ডার গুলো থেকেও আটকে গেছে উদ্যোক্তারা। আর আমি যদি বলি যে এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা কি কি পথ বেছে নিতে পারি, তো এই পথ বেছে নেওয়ার উপায় হলো একটাই, যে ওদেরকে আমাদের যেই বিজনেস গুলো ওরা আউটলেট বেস করতো সেগুলো থেকে রপ্তানিতে এগিয়ে নিয়ে যাওয়া। এর বিকল্প আমি আর কিছু দেখতে পাচ্ছি না। যারা কিন্তু তৈরি করছিলেন, এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানানো, তাদের পণ্যগুলো, এমন সিলেট সহ আমি জানি যে নারী উদ্যোক্তাদের এমন কিছু পণ্য, অপ্রচলিত পণ্য, যেগুলো ডিমান্ড কিন্তু দেশের বাইরে রয়েছে। তো সেই উদ্যোক্তাদের কাছে সেই তথ্যগুলো নেই। কি করে তারা পাঠাবে সেই জায়গাগুলোতেও ওরা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না। তাহলে এখন আমাদের সরকারি বা বেসরকারি নীতিমালাতে এগুলো নিয়ে আসা উচিত, যে রপ্তানিতে নারীদেরকে অবশ্যই অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। যারা দেশের মধ্যে বিক্রি করতে পারছিলেন না আউটলেট, তাদের অনলাইনে আবার কিছুটা মোটিভেট করা, যে অনলাইন থেকেও যেন বন্ধ না করে অনলাইনে চলে যান। আর যারা ট্যুরিজম সেক্টর, যে আরেকজন আপু বলছিলেন যে ওনার হোটেল বিজনেস, তো সিলেট ট্যুরিজম একটা এলাকা, তো এখানেও কিন্তু প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে। জি। এবং আমার যারা ওমেন চেম্বারের উদ্যোক্তারা আছেন, তারা ক্যাটারিং এর সাথে ছিলেন, তারাও কিন্তু চিন্তা ভাবনা করছেন যে এই ক্যাটারিংটাকে অনলাইনে কি করে আনা যায়। আমার মনে হয় এটা। আর নারী উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, অবশ্যই তাদেরকে আরো দীর্ঘমেয়াদী প্রণোদনার মধ্যে আনতে হবে। দীর্ঘমেয়াদী প্রণোদনার মধ্যে যদি তারা পায়, প্যাকেজগুলো নিয়ে তারা যদি টিকে থাকতে পারে, হোপফুলি, আমি আশাবাদী, পজিটিভ থিঙ্কিং আমি বিশ্বাসী, তো দেশে মানে সবসময় করোনা থাকবে না। সো আমরা বেঁচে থাকলে এই কাজগুলো এগিয়ে যাবে। জি, অবশ্যই প্রণোদনা নিয়ে আপনার সাথে আমি কথা বলবো কিছুক্ষণ পরে। বিদিশা হক, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, যে বিষয়গুলো আমরা শুনলাম, যে সমস্যাগুলো আসলে অর্থনীতিতে হচ্ছে এবং তার সাথে সাথে নারী উদ্যোক্তাদের উপরে হচ্ছে, আপনার কি মনে হয় যে এই সমস্যাগুলোর জন্য কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান কি আমরা চিন্তা করতে পারি নাকি? জি, আমার যেটা মনে হয় যে দুটো বিষয়, একটা হচ্ছে সার্বিকভাবে অর্থনীতির জন্য, এবং যারা উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের মধ্যে যারা নারী উদ্যোক্তা, সবার জন্য আসলে আমাদের পরিকল্পনাগুলো হওয়া উচিত স্টেপ বাই স্টেপ। সুতরাং এখন করোনার যে ছোবল, সেই করোনার ছোবল থেকে কিভাবে অর্থনীতিকে বাঁচাতে হবে, কিভাবে নারী উদ্যোক্তাদেরকে রক্ষা করতে হবে, সেটা যেমন আমাদের চিন্তা করতে হবে, সেটার সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে যে দীর্ঘমেয়াদে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কর্মপদ্ধতি থাকা দরকার রয়েছে, এবং কিছু কিছু স্ট্রাকচারাল কিছু সমস্যা কিন্তু আমাদের কাঠামোগত রয়েছে, যে কারণেই দেখা যাচ্ছে, যেমন কাঠামোগত সমস্যা যদি বলি, উদাহরণস্বরূপ যে আমরা যখন নারী উদ্যোক্তাদের কথা বলি, আমি একেবারে তৃণমূল পর্যায় থেকে যদি শুরু করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা তো সমস্যা রয়েছে যে অর্থায়নের সমস্যা, ব্যবসার অর্থায়নের সমস্যা। জি। এটা ছাড়া ছাড়া আরো কিছু কিছু সমস্যা রয়েছে, যেগুলোরই আমরা হয়তো কথাবার্তা একটু কম বলি। যেমন তাদেরকে মূলধারার অর্থনীতির সাথে সংযুক্ত করা, অর্থাৎ যে সাপ্লাই চেইন রয়েছে, সেই সাপ্লাই চেইনের সাথে তাদেরকে সংযুক্ত করা, তাদের বিপণনের ব্যবস্থা করা, সেক্ষেত্রেও কিন্তু নারী উদ্যোক্তারা কিন্তু অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে তথ্যের ঘাটতি কিন্তু রয়েছে। নারী উদ্যোক্তারা অনেক সময় জানেনই না যে কোথায় ঋণ পাওয়া যাবে, কোথায় গেলে কিভাবে কাজটা করতে হবে। এবং বিশেষ করে গ্রামীণ নারী যারা রয়েছে, আমি আসলে যেটা মূলত বলতে চাচ্ছি, যে একেবারে তৃণমূল পর্যায়ে যে নারীটা কাজ করে, তাকে সহায়তা পৌঁছে দেওয়া এবং তাকে বিভিন্ন ধরনের যে ক্ষেত্রগুলো আছে সেগুলোর সম্ভাবনা সম্পর্কে তাকে জানানো, সে জানানোর বিষয়েও কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং এইগুলোকে আমাদের দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সার্বিকভাবে আমরা আরো কথা বলবো, কথা বলার সুযোগ রয়েছে, কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে আমার কিন্তু মনে হয় যে গত এক বছরে অনলাইন কার্যক্রম
উৎসাহিত হয়েছে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে যদি দীর্ঘমেয়াদে আমাদের যদি করোনা কিন্তু খুব সহজে কিন্তু যাবে না, এবং সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের অনলাইন কার্যক্রমের জন্য বিশেষভাবে ঢেলে সাজানোর দরকার রয়েছে। এখন আসলে যেটা চিন্তা করার দরকার রয়েছে, এবং অনলাইন কার্যক্রমে সেই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, যেমন কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপোর্ট যদি দেওয়া যায়, অনলাইন কার্যক্রম যিনি করছেন তাকে যদি বিভিন্ন ধরনের ছাড় দেওয়া যায়, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া যায়, এবং এবং ক্রেতা যারা রয়েছেন তাদেরকে এই অনলাইন কার্যক্রমের সাথে সংযুক্ত করার ব্যাপারে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া, এবং ই ক্যাব যেটা রয়েছে সেই ই ক্যাবের কাজ হতে পারে, এবং অন্যান্য সরকার অন্যান্য যে বডিগুলো রয়েছে সংশ্লিষ্ট বডি তাদেরকেও এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট করতে পারে। কারণ এখন কিন্তু অনেকেই অনলাইনের দিকে ঝুঁকছেন, কিন্তু আমি যেটা আগেই বললাম যে সেটা হচ্ছে যে এখনো কিন্তু আমরা একটা বড় অংশই কিন্তু অনলাইনের কার্যক্রমে সেই রকম উৎসাহী জি, হয়নি যে উৎসাহটা হওয়া দরকার, এবং এটা কিন্তু অবশ্যই। আমাদের জন্য অসম্ভব জরুরি যে করোনার সময় যদি আমরা ব্যবসাগুলোকে টিকিয়ে রাখতে চাই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। আমরা কথা বলছিলাম করোনাকালীন যে লড়াইটা করে যাচ্ছি আমরা সবাই, সেটা নিয়ে নারী উদ্যোক্তারা আসলে কি পরিস্থিতিতে আছেন সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আর স্বর্ণলতা রায়, আপনার কাছে আসতে চাচ্ছি, একটু জানাবেন যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তারা সরকারি প্রণোদনা নিয়ে যে কথাটা আপনি জানাচ্ছিলেন আমাদেরকে, ওটা কি আসলে পাচ্ছে ওনারা? গত গত বছরের করোনাকালীন সময়ে যে প্রণোদনাটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেক্ষেত্রে নারী উদ্যোক্তাদের এই করোনার প্রণোদনাটা পাওয়াটা অনেক কঠিন ছিল, দুষ্কর ছিল। কারণ একটু আগে আপা আমাদেরকে বিদিশা সম্ভবত উনি বলেছেন যে কিছু কাঠামোগত সমস্যা রয়েছে। নারী উদ্যোক্তাদের অনেক সময় অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা কাগজপত্র মেনটেন করতে পারেনি, যার জন্য এই প্রণোদনা ব্যাংক থেকে তারা নিতে পারেনি। তবে এই প্রণোদনা পাওয়ার জন্য বিসিক এবং স্থানীয় প্রশাসন, চেম্বার সকলেই সহযোগিতা করায় এখন কিন্তু নারী উদ্যোক্তারা পেয়েছেন, এবং ব্যাংকারদেরকে বোঝানো হয়েছে যে এই উদ্যোক্তারা আসলে আপনার টাকাগুলো ফেরত দিবেন, এবং সেই জায়গা থেকে চেম্বারগুলো কাজ করছে। সো উনাদের সহযোগিতার হাত, তবে যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু কিন্তু নারী উদ্যোক্তারা পাননি। সংখ্যায় আমি বলবো যে কম। তবে একেবারে পাননি এটা বলতে পারবো না, কারণ আমি বলবো যে অবশ্যই 60% তো পেয়েই গেছে। এবং বিদিশা এই হক, আপা একটি কথা বলছিলেন যে আসলে একটি প্ল্যানিং এরও দরকার আছে এবং তারপরে এটাকে প্রপারলি এক্সিকিউট করা দরকার। তো এই প্ল্যানিং হিসাবে একটু বলবেন যে আসলে কিভাবে প্ল্যান করে এটাতে আগানো যায় যেন ভবিষ্যতে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় নারী উদ্যোক্তাদের। আচ্ছা, এখন এই করোনাটা কবে যাবে তা তো আমরা কেউ আসলে বলতে পারি না। দীর্ঘমেয়াদী যেমন প্রণোদনার টাকাটা ডিসবার্স মানে সময়টা ছিল সরকারের পক্ষ থেকে ১ বছর। সো ১ বছরের মধ্যে উনারা এটা পরিশোধ করবেন। কিন্তু যারা পেয়েছেন তারা কিন্তু ১ বছর পরে আবার কিন্তু আরেকটা ধাক্কায় চলে এসেছেন। জি, I don't know উনারা ওইটা পূরণ করতে পারছেন কিনা। তাহলে এই জায়গা থেকে আমাদের শিডিউল টাইমটা বাড়ানো, প্রণোদনার প্যাকেজের যে অর্থটা নেবেন সেটার টাকাটা যেন সময় বৃদ্ধি করা হয়। দ্বিতীয়ত হলো তাদেরকে বাঁচিয়ে রাখতে, যেটা বললাম যে অনেক সময় আছে ভ্যাটের একটা চাপ আছে। যেমন কিছু দোকানপাট অলরেডি বন্ধ ছিল। কিন্তু সরকার, আমরা জানি যে ১৫ তারিখের মধ্যে ভ্যাটটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। সেই ভ্যাটটা কিন্তু উদ্যোক্তারা সঠিকভাবে হয়তো বন্ধ থাকার কারণে দিতে পারেনি, বা এখনো যদিও কয়েকদিন সময় আছে, কিন্তু তারপরও যারা মিস করে যাবেন তাদেরকে যেন ফাইন না করা হয়, সেই সময়গুলো বৃদ্ধি করা হয়। আমরা বলেছিলাম যে করোনার সময় একটার সাথে যেহেতু আরেকটা রিলেটেড থাকে, অনেক উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স পর্যন্ত রিনিউ করতে পারেননি। তো ট্রেড লাইসেন্স যদি রিনিউ না হয় তাহলে কিন্তু ব্যাংক তাকে টাকার ঋণ দিতে পারছেন না, সে প্রণোদনার টাকাই হোক আর যেই ঋণই হোক। তাহলে এই যে জায়গাগুলো থেকে ট্রেড লাইসেন্সটা রিনিউ মিনিমাম ২ বছরের জন্য ফ্রি তে যদি রিনিউ করে দেওয়া যায়, তাহলে কিন্তু নারী উদ্যোক্তারা অনেকটাই সুযোগ সুবিধা পাবেন বলে আমি বিশ্বাস করি। আর অনলাইনের কথা যেহেতু বলছে, দীর্ঘমেয়াদীর কথা, অনলাইনে যারা কাজ করছে তারাও কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার মানে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা নিতে পারছে না। কারণ কি, ট্রেড লাইসেন্স করার নিয়ম হলো, কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা পাওয়ার নিয়ম হলো আপনাকে অবশ্যই একটি ব্যক্তিগত ব্যবসায়িক একটি লেনদেনের খাতা খুলতে হবে, এবং ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু সেই অ্যাকাউন্ট
কখনোই সম্ভব নয়। আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে অনলাইনে যারা বিজনেস করছে তারা কিন্তু ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারছেন না। কারণ কি, তারা কিন্তু মানে ঘরে বসেই বিজনেস গুলো করছেন, এবং আমরা জানি যে ট্রেড লাইসেন্সের কিছু নিয়ম আছে, আবাসিক এলাকায় কোনো ব্যবসায়িক লাইসেন্স দেওয়া সম্ভব হয় না। তো একটার সাথে আরেকটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এমন কিছু নীতিমালা আসুক, যারা অনলাইনেও আসবে তাদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকুক, যেই রেজিস্ট্রেশনের কাগজ দিয়ে ব্যাংকে গিয়ে ওনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং তাদের লেনদেনটা দেখে কিন্তু ব্যাংক তাকে প্রণোদনার টাকা হোক বা অন্য ঋণ নেওয়ার ব্যবস্থাটা করে দিবে দীর্ঘমেয়াদী। এবং তাদেরকে তাদের পণ্যগুলো বাজারজাতকরণের জন্য আমরা জানি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সাথে আমাদের লিয়াজও রয়েছে। সেই জায়গাগুলো থেকে আমরা যদি ওদের কালেকশন, আমরা যেমন ধান কালেকশন করছি, গভর্নমেন্ট কিন্তু কৃষকদের কাছ থেকে শস্য কালেকশন করছে। তো আমাদের মাধ্যমে বিভিন্ন চেম্বার বা অর্গানাইজেশনের মাধ্যমে যদি সেই তাদের উৎপাদিত পণ্যগুলো কালেক্ট করে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু উদ্যোক্তারা তাদের অর্থনীতিতে আবার ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি দীর্ঘমেয়াদী। মানে ওদের উৎপাদিত পণ্যগুলো আমরাই পারচেজ করে রাখবো, যেটা গভর্নমেন্ট হয়তো অন্য জায়গায় বিক্রয় বা বিপণনের ব্যবস্থা করে দিবেন। তো এই জিনিসগুলো, এবং অনলাইনটাকে আরো বেশি, যেটা আপা বলেছেন যে অনলাইনটাকে, যেমন আপনার পেছনে আমরা ইবেলি দেখতে পাচ্ছি, ইবেল একটা আই হোপ যে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। সো এই অনলাইন প্ল্যাটফর্মের ধারণা জন্মানোর জন্য আরো বেশি প্রশিক্ষণ এবং স্মার্টফোনের ব্যবহার কি করে অনলাইনে প্রশিক্ষণ নিতে পারে স্মার্টফোনের মাধ্যমে। যে প্রশিক্ষণের বিষয়ে একটু নাবিলা নওরিন, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম। আপনি যেহেতু বলেছেন আপনার রেস্টুরেন্টের একটি বিজনেস আছে, একটু জানতে চাবো যে আপনার এখানে যারা কর্মীরা আছে, যারা কাজ করছেন, ওনাদেরকে কি আলাদা করে কোনো প্রশিক্ষণ দেওয়ার মতো আপনি কোনো উদ্যোগ নিয়েছেন নাকি? আপনার একটু আনমিউট করতে হবে, আমরা শুনতে পারছি না। নাবিলা নওরিন, আপনার ফোনটাকে একটু আনমিউট করুন, আমরা শুনতে পারছি না। জি বলুন। জি, এবার শুনতে পাচ্ছেন? জি জি, আমি যখন করোনার পরবর্তীতে যখন রেস্টুরেন্ট ওপেন করলাম, করোনাতে তো আমাদের মার্চের 20 তারিখ মানে 2020-এ আমাদেরকে ক্লোজ করে দিতে হয়েছে। তারপরে আমরা যখন করোনার পরবর্তীতে ওপেন করলাম, তখন আমরা সবাইকে সেইভাবে ট্রেন করছিলাম যাতে তারা স্যানিটাইজ করে, মাস্ক পরে এবং বিভিন্ন গ্লোভস পরে এবং খাবার হাইজিন মেনটেন করে খাবারগুলো সার্ভ করে, প্লাস হচ্ছে পার্সেল করা, প্লাস গেস্টের অ্যালাউ কিভাবে আমরা করব, সবকিছু আমরা সেভাবে ট্রেন করে আমরা ঠিক আছে। আমি বলছিলাম যে এই যে পার্সেল দেওয়ার বা টেক অ্যাওয়ে দেওয়ার যে ব্যবস্থাটা এখন আমাদের সামনে চিন্তা করতে হবে, যে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডারটা প্লেস করে ওখান থেকে প্রপার অ্যাড্রেসে খাবারগুলো সময় মতো গরম থাকা অবস্থায় যেন পৌঁছতে পারে, এই যে একটা প্রশিক্ষণ অনলাইনে অর্ডার রিসিভ করার, এটার জন্য কি আপনি কখনো কোনো উদ্যোগ নিয়েছেন নাকি? জি, অবশ্যই। আমরা এখানে রাজশাহীতে কয়েকটা এজেন্সি, লোকাল এজেন্সি আছে যারা খাবারগুলো ডেলিভারি করে, প্লাস হচ্ছে আমাদের রেস্টুরেন্টের কিছু ডেলিভারি বয় থাকে যাদেরকে আমরা দিয়ে খাবারগুলো ডেলিভারি করাই। তো আমরা সবসময় চেষ্টা করি খাবারটা প্রথমেই যে প্যাকেজিংটা হয় সেটা খুব হাইজিন মেনটেন করে আমরা করি। আর দ্বিতীয়ত তাদেরকে আমরা সেইভাবে ট্রেন করছি যারা তারা খাবারগুলো সঠিকভাবে কিভাবে হাইজিন মেনটেন করে একজন গেস্টের কাছে খাবারটা পৌঁছে দিতে পারবে, সেটা টোটালটাই আমরা ট্রেন করে তাদেরকে মাঠে নামাচ্ছি আর কি। না হলে তো এটা পসিবল না, কারণ তারা যখন বাহির থেকে একটা খাবার পৌঁছে দিবে, তারা যদি নিজেরাই হাইজিন না মেনটেন করে, তাহলে খাবারের সাথে কিন্তু করোনা ভাইরাস ছড়ানোর একটা বড় সংখ্যা থেকে যায়। জি, যার জন্য আমরা তাদেরকে সেইভাবে ট্রেন করেছি, এবং তারা ওইভাবে খাবার পৌঁছে দেওয়ার পরে আমরা এমন ভাবে প্যাকেজিং করছি যাতে খাবারগুলোতে আর কোনো রকম করোনা ভাইরাসের কোনো সংক্রমণের না থাকে এবং খাবারগুলো নিরাপদ। জি ধন্যবাদ। আমরা ফিরে আসছি বিদেশক, আপনার সাথে আমরা অ্যাকচুয়ালি এডুকেশন এবং ট্রেনিংটা নিয়ে একটু কথা বলবো একটি বিরতির পরে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। করোনাকালের লড়াই নিয়ে কথা বলতে চাচ্ছি আমি এখন বিদিশাহক আপনার সাথে। একটু জানাবেন যে করোনাকালে আসলে শিক্ষা নিয়ে এই সামনের দিনগুলো কি ধরনের
পদক্ষেপ নেওয়া উচিত? কারণ এখন অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে সব কিছু হচ্ছে, তো আসলে আর কি উদ্যোগ নেওয়া যেতে পারে এই সমস্যার থেকে উঠে আসার জন্য? কারণ অনেকে আছে যারা মাত্র হয়তো, বাচ্চাদের কথা যদি বলি, অনেকে মাত্র হয়তো স্কুল শুরু করেছে, অনেকের পরীক্ষার সময় চলে এসেছে, তো পুরোটি সিস্টেম কি এখন পর্যন্ত এভাবেই যাবে, এটাই আপনার কাছে ঠিক মনে হচ্ছে, নাকি আরও কোনো উদ্যোগ নেওয়া উচিত? দেখুন, আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা একটা বিষয়, সেটা হচ্ছে যে এই এক বছরে কিন্তু ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে বিষয়টা অনলাইন কার্যক্রমের কথা, যেমন আমরা যখন বলছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, যে আমি কিন্তু দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এমনকি মাধ্যমিক বা প্রাথমিক পর্যায়েও কিন্তু একটা বড় ধরনের ডিজিটাল ডিভাইড আছে। হ্যাঁ, এবং এই ডিজিটাল বিভাজনের ফলে যারা গ্রামে আছে, প্রত্যন্ত অঞ্চলে আছে, তাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসটা অনেক সময় কষ্টকর। কিন্তু যেহেতু কোনো উপায় এখন নেই, বা অন্তত আমি পরবর্তীতে করোনা সংক্রমণের পরে সেটা ভিন্ন কথা, সুতরাং আমাদেরকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। একটা জিনিস হচ্ছে যে চিহ্নিত করা যে কাদের আসলে অর্থনৈতিকভাবে কাদের একটা সাপোর্ট দরকার। এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এক বছর ধরে আমরা কিন্তু বিভিন্ন উদ্যোগ দেখতে পাচ্ছি। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করা হয়েছে ছেলে মেয়েদের, কিন্তু সেভাবে আমি যেটা বলতে চাচ্ছি, সমন্বিত উদ্যোগটা, সেই উদ্যোগটা কিন্তু দরকার। যে কাদের কাছে স্মার্টফোন নেই, কাদের কাছে কম্পিউটার নেই, তারা ইন্টারনেট সেবার বাইরে রয়েছে, তাদেরকে সাপোর্টটা দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পরীক্ষাটা, যেটা অনলাইনে ক্লাস চলুক, সেটা সেই অনলাইনে যতক্ষণ পর্যন্ত না আমরা স্বাস্থ্যগত ক্ষেত্রে একটা নিরাপদ অবস্থায় আসি, কিন্তু পরীক্ষার ব্যাপারে কিন্তু আমাদের একটু চিন্তা করার দরকার রয়েছে। আমি এই মুহূর্তের কথা বলছি না, এই মুহূর্তে আমরা আসলে সেকেন্ড ওয়েভের একেবারে শুরুতে একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু একটা পর্যায়ে একটু চিন্তা করতে হবে। আমাদের কর্ম পরিকল্পনাটা সার্বিকভাবে, শিক্ষা বলেন এবং ব্যবসা বলেন, আমাদের কিন্তু একটা স্বল্প মেয়াদের পরে একটা মধ্যমেয়াদের পরিকল্পনাটা কিন্তু থাকা দরকার। যেটা আমরা গতবারে আমরা যেটা লক্ষ্য করেছি, যে যখনই করোনা পরিস্থিতি একটু ভালো হলো, তখনই কিন্তু দেখা গেল যে মানুষের স্বাস্থ্যবিধি মানছে না। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ যদি আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা চিন্তা করি, অর্থাৎ আমরা যেমন একটা বলছিলাম যে যারা মাস্টার্সে রয়েছে, তাদেরকে আমরা যদি প্রথমে হলে আনি, তারপরে তাদের পরীক্ষার ব্যবস্থা করি, এরপরে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ক্ষেত্রে কিছুটা কাটছাট করে, সিলেবাসের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনে, এরপরে হয়তো ফোর্থ ইয়ার, এভাবে আমরা ধাপে ধাপে যদি করি, পরীক্ষার মাধ্যমে অন্তত কিছুটা ক্ষেত্রে, যেমন মাস্টার্সে অনেকে দেখা গেছে যে অনেক সায়েন্স গ্রুপে অনেকে রয়েছে, যে কিছু অল্প কিছু ভাইবার জন্য বা অল্প কিছু প্র্যাকটিক্যালের জন্য তারা কিন্তু আটকে গেছে, তাদের একটা বছর সময় নষ্ট হয়েছে। সুতরাং এইভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে, বিভিন্ন ধাপের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। আর যারা অনলাইন সেবা নিতে পারছেন না, তাদের কাছে সেবাটা কিন্তু পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আসলে তুলে ধরেছেন। আর স্বর্ণলতা, আপনার কাছে আসতে চাচ্ছি, বিধিসহক যে বিষয়টি বলেন, এটার ব্যাপারে যদি আপনি কিছু জানাতে চান। না, যেটা বিদিশা বললেন সেটা আসলে ঠিক আছে, ধাপে ধাপে করার কথা। আসলে আমি যেটা বলি যে অনলাইনে এক্সাম বা অনলাইনে যদি বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয়, সেটা কি কার্যকর করা যায় না? সেটা কি একটা ইয়ার লসের বিষয়? এটা ধরে নেওয়া দরকার যে অনলাইনেও আমরা পরীক্ষাটা নিয়ে নিতে পারি, এবং সেই ক্ষেত্রে যাদের একেবারেই ইন্টারনেট ব্যবস্থা ভালো নেই, বা সেই রকম কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে সুযোগ দেয়া স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে, তাহলে কি হবে? তাহলে ওদের বছরের যে গ্যাপটা থেকে যাচ্ছে, সেটা কিন্তু আর ধরে রাখার মানে কাটিয়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস আর কি। তো আমার মনে হয় অনলাইনে যে ধারাগুলো অব্যাহত আছে, যে পড়াশোনার, যেমন আমার ছেলে স্কুলে পড়ছে, তার কিন্তু ১ বছর যাবত সে অনলাইনেই পরীক্ষা দিচ্ছে, অনলাইনেই প্রমোশন হচ্ছে, অনলাইনেই সবকিছু হচ্ছে। আমাদেরকে ডিজিটাল যুগে যেহেতু আমরা চলছি এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা উন্নতির দিকে যাচ্ছি, তাহলে অনলাইনটাকে সব ক্ষেত্রেই মোটামুটি কার্যকরী ব্যবস্থা। স্বাস্থ্যবিধির ক্ষেত্রে এখন ডাক্তাররা হোয়াটসঅ্যাপে রোগী দেখছেন, তাহলে এটা কিন্তু আমরা পজিটিভই বলবো। তো আমার মনে হয় এই ধারাটা শুধুমাত্র করোনাকালীন সময় না, এটা দীর্ঘমেয়াদী ভাবে চালু রাখা, যে অনলাইন প্রসেসটা সব জায়গায়, সর্বক্ষেত্রে
সর্বক্ষেত্রে যেন অনলাইন ব্যবস্থাগুলো চালু থাকে, তাহলে কিন্তু করোনার সংক্রমণ যেমন কমানো যাবে দীর্ঘমেয়াদী ভাবে, আস্তে আস্তে কমে যাওয়ার পজিটিভ দিকে যাচ্ছে, তেমনি কিন্তু কার্যক্রমগুলো ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। একদিকে কার্যক্রমও চলবে, একদিকে আপনার করোনার সংক্রমণ কমে যাবে বলে আমার জি, বিশ্বাস। ধন্যবাদ। একটু নাবিলা নরিন আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি যদি নারী উদ্যোক্তাদের জন্য কিছু বলতে চান, কোনো মেসেজ দিতে চান। হ্যাঁ, আমি সবার জন্য বলবো যে আসলে নারী উদ্যোক্তারা আমরা দেখেছি এই গত 2 বছরে প্রচুর নারী উদ্যোক্তা আমরা দেখেছি নতুন করে কার্যক্রম শুরু করেছে এবং তারা কিন্তু একটা ভালো দিকে যাচ্ছিল। আমাদের ম্যাম একটা কথা বললেন যে আসলে আমরা একটা ট্রেনে ছিলাম, সে ট্রেনটা আসলে থেমে গেল মাঝপথে। তো আমি নারী উদ্যোক্তাদের এটাই বলবো যে যেভাবেই হোক তারা যেন থেমে না থাকে, আর এই পরিস্থিতিতে আমরা যেভাবে পারি, যেভাবে কার্যক্রমগুলো চালানো সম্ভব অনলাইন ভিত্তিক সার্ভিস দিয়ে হোক আর যেভাবেই হোক, আমরা এখন অনলাইনে বিভিন্ন পেজ গ্রুপের মাধ্যমে নিজেদের ব্যবসাটার প্রচার করতেছি। তো এইটা যদি আমরা চালু রাখি এবং এই কার্যক্রমগুলো একবার যদি আমরা এই পরিস্থিতিটা টিকে যেতে পারি, একবার যদি আমরা সেই কার্যক্রমটা স্থগিত না করে দিয়ে চলমান করে রাখি, তো আশা করছি যে আমরা সামনে একটা খুব ভালো একটা ভবিষ্যৎ পাবো। আর এটা যারা আমার মনে হয় যারা এইভাবে টিকে থাকতে পারবে এই পরিস্থিতিতে, তারা একটা সফলতা অবশ্যই দেখতে পারবে ভবিষ্যতে। তা আমি তাদেরকে এটাই অনুরোধ করবো তারা যেন থেমে না থাকে এবং কার্যক্রমগুলো চালিয়ে দেয়। জি, অনেক ধন্যবাদ। বিদিশা হক, আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আমি একটু সার্বিকভাবে দু একটা কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমার বর্তমানে আমরা যে দ্বিতীয় যে ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে লকডাউন কতদিন থাকবে, কি ধরনের থাকবে, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনাগুলো খুব কনসিস্টেন্ট হওয়া উচিত, সেক্টর স্পেসিফিক হওয়া উচিত এবং এক্ষেত্রে আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে আমাদের চিন্তাটা করা উচিত। কিন্তু তার চাইতে বড় আমি যেটা বলবো, যেটা আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের এক ধরনের একটা প্রবণতা আছে যে লকডাউনটা উঠে গেলে তারপরে কিন্তু দেখা যায় যে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে, যখনই করোনা সংক্রমণ আমরা গতবার দেখেছিলাম কমে গেল, তখনই দেখা গেল যে মানুষ কিন্তু সব ধরনের কাজের সাথে সংযুক্ত হয়ে গেল। সেক্ষেত্রে খুব আমি মনে করি 4 থেকে 6 মাস অন্তত যদি সংক্রমণটা কমেও যায়, যখন আমরা আশা করছি সংক্রমণটা কমে আসবে, কমে আসার পরও অন্তত 4 থেকে 6 মাস খুব সীমিত আকারে কিছু কিছু কার্যক্রম, অর্থাৎ যেমন অনলাইনে সেমিনার গুলো হওয়া, অনলাইনে বিভিন্ন ডিসকাশন গুলো হওয়া, সভা সমিতির ক্ষেত্রে নিষেধাজ্ঞা, তখনও যেন আমরা স্বাস্থ্যবিধি এবং সবকিছু মেনে চলি। জি, স্বাস্থ্যবিধির বিষয়টা খুব স্ট্রিক্টলি মনিটর করা, এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন জীবিকার ভারসাম্যটা কিছুটা হলেও রাখা সম্ভব। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে বিট সংলাপ আজকে এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই লড়াইয়ে আসলে টিকে থাকতে হবে, যেভাবেই হোক নিজেদের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন এবং সবার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। তার সাথে সাথে নিউজ 24-এর সাথেই থাকুন।